আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য রেয়ামিলে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। যখন তোমরা রেয়ামিল করবে, এই রেয়ামিলের মধ্যে এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। এই কারণে সৃজনশীল কতে আসে যে যে দফাগুলো রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না তার পরিমাণ নির্ণয় করো। আবার এই দফাগুলো আমরা যদি ভালোভাবে না বুঝি তাহলে আমরা রেয়ামিল সঠিকভাবে করতে পারবো না। কারণ আমরা যদি এইগুলো রেয়ামিলে অন্তর্ভুক্ত করে ফেলি তাহলে রেয়ামিলটি কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। যার কারণে আমাদের এই টপিকসগুলো জানা অবশ্যই খুবই খুবই দরকার। তো আজকে আমরা পড়ব রেয়ামিলে যে সকল দফা অন্তর্ভুক্ত হয় না, কেন হয় না, আমরা কেন অন্তর্ভুক্ত করব না সে কারণ সহ, এবং একটা শর্ট টেকনিক শিখবো যে টেকনিকের মাধ্যমে আমরা এগুলো মনে রাখতে পারবো। আচ্ছা আসো তাহলে আমরা সেই বিষয়গুলো নরমালি আলোচনা করি। আসলে নরমালি যদি আমরা চিন্তা করি, সমাপন উৎপন্ন রেয়ামিলে আসে না, হাতে নগদ বা এগুলা প্রারম্ভিক থেকে আসে না। এখন আমরা এই বিষয়গুলো কিভাবে শর্ট টেকনিকে মনে রাখবো সেটা হচ্ছে আমরা একটা দুটো কথা বলে দেই, এই কথাগুলো তোমরা অবশ্যই খাতার মধ্যে নোট করে রাখবে, তাহলে তোমাদের জন্য এই বিষয়গুলো ইজি হয়ে যাবে। তোমরা আজকে থেকে মাথায় রাখবে যে রেয়ামিলে প্রারম্ভিক মজুদ ছাড়া, কি বললাম, রেয়ামিলে প্রারম্ভিক মজুদ ছাড়া অন্য কোনো প্রারম্ভিক রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। তার মানে এখানে দেখো প্রারম্ভিক মজুদ ছাড়া কি আছে? প্রারম্ভিক হাতের নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রারম্ভিক প্রদেয় হিসাব বা প্রারম্ভিক সভাপতি মনে বিষয়টা পরে বলতেছি। এই কথাগুলোর মধ্যে কি আছে? আমার প্রারম্ভিক কথা লেখা আছে। যেহেতু এই কথাগুলোর মধ্যে প্রারম্ভিক লেখা আছে, এখন অবশ্য প্রশ্নে সরাসরি প্রারম্ভিক কথাটা নাও থাকতে পারে। যদি এই প্রারম্ভিক কথা উল্লেখ না থাকে তখন তোমার এই এক এক ঢের সাল থাকবে। এই এক এক মানে কি? মাস বা বছরের শুরু। আর এই কারণে এগুলাকে আমরা কি বলবো? প্রারম্ভিক বলবো। আচ্ছা তাহলে আমি কি বললাম? প্রারম্ভিক মজুদ পণ্য ছাড়া অন্য কোনো প্রারম্ভিক রেয়ামিলে আসবে না। এখন কথা হচ্ছে স্যার এগুলো কেন আসবে না, আমরা সে কেনটাও এখন শিখবো। আচ্ছা দেখো, তোমার ব্যবসায়িক বছরের শুরুতে 10,000 টাকা ছিল। কত টাকা ছিল? একদম ধরো জানুয়ারির 1 তারিখে তোমার কাছে হাতে নগদ বা নগদ অর্থ আছে কত? 10,000 টাকা আছে। কত টাকা আছে? 10,000 টাকা। আবার এই জানুয়ারি মাসের 31 তারিখেই দেখা গেল তোমার মাস শেষে হাতে নগদ আছে কত? 20,000 টাকা। এখন কথা হচ্ছে এই যে 10,000 টাকা মাসের শুরুতে আমি কি নিয়ে শুরু করছিলাম, এই 10,000 টাকা কি আছে? যখন আমরা মাসের হিসাব করছি তখন কি এই 20,000 টাকার মধ্যে অন্তর্ভুক্ত আছে, আমরা এটা ধরে নেব। কিভাবে ধরে নেব? ধরো তুমি এখান থেকে কি করলাম, 10,000 টাকা হাতে ছিল, আর তুমি কারণ নিকট থেকে কি করলা, 10,000 টাকা পাইলা, তাহলে তোমার হাতে ছিল কত? 10, আর অন্য নিকট থেকে পাইলা কত? 10। তো তোমার কাছে এখন মোট কত টাকা আছে? 20,000 টাকা আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই প্রারম্ভিক হাতের নগদটা কি আছে? সমাপনীর মধ্যে অন্তর্ভুক্ত আছে। এই কারণে আমরা কি করব? সময়টা নেই, কারণ আমি মাস শেষে অ্যাকচুয়ালি যে টাকা আছে বা যে জের আছে সেই জের গুলো নিয়ে আমি কি করি? রেয়ামিল করি। রেয়ামিলে কখনো প্রারম্ভিক দের আসে না। কেন আসে না? কারণ এই প্রারম্ভিক সমাপনীর মধ্যে আছে। আমি যখন খতিয়ান করি, খতিয়ানে কি যোগ বিয়োগ করে উদ্বৃত্তটা কি ব্যালেন্স বিট বের করি, সেটা কি মাস শেষে বের করি। তার মানে আমরা বুঝতেছি এই প্রারম্ভিক জিনিসগুলা সমাপনীর ভিতরে আছে। এই কারণে প্রারম্ভিকটা রেয়ামিলে আসে না, সমাপনীটা রেয়ামিলে আসে। তাহলে টেকনিক নাম্বার 1 কি শিখলাম? প্রারম্ভিক মজুদ ছাড়া অন্য কোনো প্রারম্ভিক রেয়ামিলে আসবে না। এখন আসো 2 নাম্বার টেকনিক, সমাপনী মজুদ ছাড়া, সমাপনী মজুদ ছাড়া অন্য সকল সমাপনী রেয়ামিলে আসে। তার মানে এই হাতে নগদ, এখানে যদি তোমার লেখা থাকে যে সমাপনী হাতে নগদ, হাতে সমাপনী হাতে নগদ, অথবা সমাপনী ব্যাংক জমা, সমাপনী প্রাপ্য হিসাব, সমাপনী প্রদেয় হিসাব, হ্যাঁ, এগুলো থাকে। সমাপনী থাকলে আমরা রেয়ামিলের মধ্যে নিব, কিন্তু প্রারম্ভিকটা নিব না। কারণ টেকনিক নাম্বার 2 আমরা কি বললাম যে সমাপনী মজুদ ছাড়া অন্য কোনো সমাপনী মজুদ ছাড়া অন্য সকল সমাপনী রেয়ামিলে আসে, আর প্রারম্ভিক মজুদ ছাড়া অন্য কোনো প্রারম্ভিক রেয়ামিলে আসে না। কিন্তু আমাদের একটু ব্যতিক্রম নিয়ম আছে। এই ব্যতিক্রম নিয়মটা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ আমরা যে নিয়মটা, যে রুলসটা পড়লাম এটা নরমালি হয়ে থাকে, কিন্তু যদি প্রশ্নে কখনো বিক্রিত পণ্যের ব্যয় থাকে, কি থাকে? বিক্রিত পণ্যের ব্যয় অথবা সমন্বিত ক্রয়, প্রশ্নে কি থাকবে? বিক্রিত পণ্যের
ব্যয় অথবা সমন্বিত ক্রয়। কি লেখা থাকবে? সমন্বিত ক্রয়। যদি এই বিক্রিত পণ্যের ব্যয় বা সমন্বিত ক্রয় এই দুইটা কথার একটা কথা যদি রেয়ার মিলে উল্লেখ থাকে, তাহলে আমি যে রুলসটা পড়ছি যে প্রারম্ভিক রেয়ার মিলে আসে সমাপনী আসে না, সেই রুলসটা কি হবে? উল্টা যাবে। উল্টা যাবে মানে কি? প্রারম্ভিকটা আসবে, সমাপনীটা আসবে, সরি, প্রারম্ভিকটা আসবে না, সমাপনীটা আসবে। এখন এই সম্মানিত ক্রয় কি বা বিক্রিত পণ্যের ব্যয় কি? সম্মানিত ব্যয়টা ক্রয়টা হচ্ছে তোমার এই বিক্রিত পণ্যের ব্যয় মানে সনাতন নাম, যাকে আমরা আধুনিক পদ্ধতিতে বলি বিক্রিত পণ্যের ব্যয়। আর এটাকে আমরা তোমার হচ্ছে সনাতন পদ্ধতিতে কি বলি? সম্মানিত ক্রয় বলি। কিন্তু আধুনিক পদ্ধতিতে এটাকে আমরা কি বলবো? আমরা বলবো প্রারম্ভিক, সরি অন্য গেছিলাম, যে আমরা যেটাকে সম্মানিত ক্রয় বলতেছি সনাতন পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে এটাকে আমি কি বলবো? বিক্রিত পণ্যের ব্যয়। আসলে সম্মানিত ক্রয় জিনিসটা কি আমি একটু তোমাদের এখানে লিখে বুঝিয়ে দিই। এখানে আমি বিষয়টা একটু মুছে ফেললাম। তোমার সম্মানিত ক্রয় নির্ণয় সূত্র হচ্ছে তোমার প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয়। তার মানে এই প্রারম্ভিক এবং সমাপনী, প্রারম্ভিক এবং ক্রয় দুটো যোগ করে এই যোগফল থেকে আমরা কি করব? সমাপনীটা বাদ দিয়ে দেব। তো এই সমাপনী মজুদ পণ্য বাদ দেওয়ার পরে যে অর্থটা থাকে সেটাকে আমরা কি বলি? সমন্বিত ক্রয়। এই কোশ্চেনটা তোমার সৃজনশীল পথে আসে যে সমন্বিত ক্রয় পরিমাণ নির্ণয় করো। তাহলে এগুলো আমি ব্যাখ্যা করে দিব। যে তাহলে আমি একটু বলি, প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয় যোগ করে যোগফল দিয়ে সমাপনী মজুদ পণ্য বাদ দিয়ে যাতে কি? সমন্বিত ক্রয়। যদি আমরা এই সমন্বিত ক্রয়টুকু যদি প্রশ্নে আমরা নিয়ে থাকি মানে লেভেল নেই, তাহলে কারণ এই যে যোগফল দিয়ে কি সমাপনী বাদ দিলাম না, তার মানে এই টাকার ভিতরে কি সমাপনীটা নাই, শুধু কি প্রারম্ভিক ক্রয় আছে। তার মানে কি এর ভিতরে প্রারম্ভিক আছে কিন্তু সমাপনী নাই। এই কারণে কি প্রারম্ভিকটা নেওয়া যাবে না, সমাপনীটা নেওয়া লাগবে। বিষয়টা তুমি তোমাদেরকে আমি আরেকটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে ধরো তোমার ব্যবসায়ে পণ্য প্রারম্ভিক আছে, প্রারম্ভিক মজুদ আছে সাপোজ ধরো 20,000 টাকা। আবার তোমার পণ্য ক্রয় আছে মনে করো 50,000 টাকা। তার মানে তোমার কাছে এখন মোট কত টাকা সম্পত্তি আছে? 70,000 টাকা, সরি সম্পত্তি না, 70,000 টাকা তোমার কি আছে? পণ্য আছে। এখন এই 70,000 টাকার পণ্যের মধ্য থেকে তুমি সারা বছরে ধরো 60,000 টাকা পণ্য বিক্রি করছো, তাহলে বিক্রি করতে পারো নাই কত? 10,000 টাকা পণ্য তুমি বিক্রি করতে পারো না, তাহলে সমাপনী মজুদ পণ্য সমান কত? সমাপনী মজুদ পণ্য আছে 10,000 টাকা। এখন খেয়াল করো, তুমি যাই কিছু করো না কেন তোমার মোট প্রারম্ভিক এবং ক্রয় দুটো মিলে মোট সম্পদ পণ্য আছে কত টাকা? 70,000 টাকা। তুমি যখন রেয়ামিল করবা তোমাকে কত টাকা দেখাইতে হবে? 70,000 টাকা দেখাইতে হবে। কিন্তু আমরা যখন সমন্বিত ক্রয় নির্ণয় করি তখন আমরা এখানে সমাপনী মজুদ পণ্য কি বাদ দিই, তাহলে বাদ দিলে আমার সমন্বিত ক্রয় থাকলো আমার কত? 60,000 টাকা। এখন আমি যদি রেয়ামিল 60,000 টাকা নেই, তাহলে আমার রেয়ামিল সঠিক ফল প্রকাশ করবে না। আমি যেভাবে আমি করি না কেন আমাকে এই পণ্য যেমন 70,000 টাকা, আমাকে 70,000 টাকা পণ্য দেখাইতে হবে। এর কমও দেখা যাবে না, বেশি দেখানো যাবে না। কিন্তু প্রশ্নে কি সমন্বিত ক্রয় আছে, সমন্বিত ক্রয় কত আছে? 60,000 টাকা। এখন আমি যদি এর সাথে প্রারম্ভিকটা আবার নেই, তাহলে 60 আর 20 কত? 80,000 টাকা। আমি কি 80,000 টাকা পণ্য আমার মোট ব্যবসা ছিল না, ব্যবসার পণ্য ছিল কত? 70,000 টাকা। আমাকে 70,000 টাকা দিতে হবে। তাহলে আমি 60,000 থেকে 10 যোগ করি তাহলে কি 70,000 টাকাই হয়। তার মানে কি সমন্বিত ক্রয় আর সমাপনী মজুদ পণ্য যোগ করলে কি হয়? 70,000 টাকাই হইতেছে। তার মানে আমাকে কি করতে হবে? এই 70,000 টাকা রেয়ামিল দেখাইতে হবে। এর কমও দেখানো যাবে না, বেশি দেখানো যাবে না। যদি সমাপনী না নেই তাহলে 60,000 টাকা নিয়ে দিতে হবে। 60,000 টাকা যদি নেই তাহলে কি আমার সঠিক ফলাফল প্রকাশ করলো না, কারণ আমার পণ্য ক্রয় কত? 70,000 টাকা। আর আমি যদি সম্মানিত ক্রয় নিয়ে এবার প্রারম্ভিক নেই, তাহলে 60 আর 20 কত? 80,000 টাকা। তাও দেখানো যাবে না, আমাকে কত দেখাইতে হবে? 70,000 টাকা দেখাইতে হবে। এই কারণে আমরা যখন প্রশ্ন দেখবো সম্মানিত ক্রয় আছে তখন কি প্রারম্ভিকটা নিব না,
সমাপনীটা আমরা প্রশ্নে নিয়ে নিব। এই হলো বেসিক আলোচনা এই বিষয়গুলো। আর লাস্ট কথা কি, সমাপনী মণিহারি বা ব্যবহৃত মণিহারি রেওয়া মিলে যায় না। কারণ প্রশ্নে তোমার কি থাকতে পারে, প্রারম্ভিক মণিহারি থাকতে পারে। কি থাকতে পারে? প্রারম্ভিক মণিহারি থাকতে পারে। আবার ধরো এখানে মণিহারি ক্রয় থাকতে পারে। যদি এই মণিহারি ক্রয় এবং মণিহারি ক্রয় এবং যদি প্রারম্ভিক মণিহারি এই দুইটা কথা উল্লেখ থাকে, তাহলে এই সমাপনী মণিহারি বা ব্যবহৃত মণিহারি যাবে না। কিন্তু ব্যতিক্রম নিয়ম আছে। ব্যতিক্রম নিয়ম কি? যদি প্রশ্নে এই মণিহারি ক্রয় কথাটা না থেকে যদি মণিহারি খরচ কথা লেখা থাকে, কি লেখা থাকে? মণিহারি খরচ। তার মানে এখানে তিনটা কথা লেখা আছে, প্রারম্ভিক মণিহারি, তোমার মণিহারি খরচ আর কি সমাপনী মণিহারি। এই তিনটা কথা লেখা থাকে, এটাই কি বললাম, মণিহারি ক্রয় থাকলে সমাপনী যাবে না। কিন্তু মণিহারি খরচ লেখা থাকলে তাহলে কি প্রারম্ভিকটা আসবে না, মণিহারি খরচ আর কি সমাপনীটা আসবে। এটা ঠিক ক্রয়ের মতই। জিনিসটার মধ্যে একটু ক্লিয়ার করে দিই। ধরো তোমার ব্যবসায়ে মণিহারি মানে প্রারম্ভিক মণিহারি ছিল ধরো 500 টাকা, আর তুমি মণিহারি ক্রয় করছো ধরো 2000 টাকা। তোমার কাছে মোট কত টাকার মণিহারি আছে? 2500 টাকার মণিহারি আছে। এখন তোমার মাস শেষে দেখা গেল 700 টাকার মণিহারি তুমি কি করো, এখন ব্যবহার করো নাই, যেটা কি সমাপনী অথবা আমরা বলতে পারি অব্যবহৃত রয়ে গেছে। অব্যবহৃত আছে কত? 700। যখন প্রশ্নে মণিহারি ক্রয় থাকবে আর মণিহারি থাকবে, কারণ আমাকে সবসময় মোট মণিহারি রেওয়া মিলে 2500 টাকায় প্রকাশ করতে হবে, দেখাইতে হবে। এর বেশি দেখানো যাবে না, কমও দেখানো যাবে না। ঠিক ওই ক্রয়ের মতো, বেশি দেখালেও ভুল, কম দেখালেও কি ভুল। এই কারণে এই দুটো অন্তর্ভুক্ত থাকলে সমাপনীটা আসবে না। কারণ এই 700 টাকার সমাপনী কি এই 2500 টাকার ভিতরেই আছে, কারণ এইখান থেকে কি 700 টাকাটা আসছে। আবার তুমি খেয়াল করো মণিহারি খরচ কথা লেখা আছে। ধরো মণিহারি খরচ লেখা আছে কত টাকা? ধরো 1800 টাকা লেখা আছে। কত লেখা আছে? 1800 টাকা। তাহলে আমি বুঝতেছি এই যে 500 টাকা যে মণিহারি, প্রারম্ভিক মণিহারি, এই মণিহারিটা কি এই 1800 টাকার মধ্যে আছে। তার মানে এই কারণে আমি যদি এখন 1800 টাকা মণিহারি খরচ রেওয়া দেখাই, আমার অঙ্ক কি সঠিক হবে? সঠিক হবে না। কেন হবে না? কারণ আমার মোট কত? 2500, কিন্তু আমি রেওয়া নিচে কত? 1800। আমি যখন প্রারম্ভিক 500 নেই, তাহলে 500 আর 1800 কত হবে? 2300 হবে। তাহলে প্রারম্ভিক নিলেও কি আমার অঙ্কটা হচ্ছে না, মিলতেছে না। আমাকে এখন কি করতে হবে? যদি সমাপনী 700 নেই, তাহলে 700 যোগ করলে কি হয়? 2500 হয়। তার মানে আমরা এটা ক্লিয়ার হলাম, যদি প্রশ্নে প্রারম্ভিক মণিহারি ক্রয় থাকে তার সমাপনী যাবে না, কিন্তু প্রশ্নে মণিহারি খরচ কথা উল্লেখ থাকলে আমার কি যাবে না, সমাপনী যাবে, প্রারম্ভিক যাবে না। এই হলো রেওয়া মিলের গুরুত্বপূর্ণ টপিকস, যেগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় বা হয় না, কখন হয় না, কিভাবে হয় না, এই কারণগুলো ব্যাখ্যা করে তোমাদের বুঝিয়ে দিলাম। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এই বিষয়গুলো কি করে? মুখস্থ করে। আজকে থেকে আশা করি তোমরা মুখস্থ করবা না, তোমরা বুঝে বুঝে এই অঙ্কগুলো অ্যান্সার করবা। এই হলো আজকে আলোচ্য বিষয়। যদি তোমাদের এই ক্লাসটি ভালো থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবে। আর যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লেগে থাকে, পরবর্তী কোনো ক্লাসের প্রয়োজন হলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।